শীতকাল যখন আসে তখন কিন্তু ত্বকের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, বিভিন্ন ধরনের ত্বকের কিছু কমন সমস্যা দেখা দেয়। কমন কি সমস্যা সবথেকে বেশি দেখা দেয়? শীতে যেটা হয় আমাদের ওয়েদারের টেম্পারেচার এবং হিউমিডিটি কমে। তো এই জন্য ওয়েদারের এই চেঞ্জের জন্য আমাদের হোল বডিতেই কিছু পরিবর্তন দেখা দেয়, যার জন্য দেখা যায় যে যাদের ড্রাই স্কিন আছে তাদের ড্রাই স্কিন জনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো বেশি ফ্লেয়ার আপ করে। যেমন হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস যাদের আছে, অর্থাৎ যাদের স্কেলিং, অ্যালার্জি, চুলকানি জাতীয় সমস্যা আছে, খোসপাচড়া আছে, মাথায় যাদের ড্যান্ড্রাফ আছে, তাদের এই সমস্যাগুলো শীতকালে আরও বেশি অনেক বেড়ে যায় এবং তারা এই সমস্যাগুলোতে অনেক বেশি ভুগেন। শীতকালে যেটা হয় যে আমরা অনেক পানি কম খাই এবং পানি পান করার পরিমাণটা কমিয়ে দিই। পানিটা একটু বেশি পান করতে হবে, শাকসবজি এবং ফ্রুটস খুব বেশি পরিমাণে খেতে হবে। সেই সাথে যেটা আমরা করি যে শীতকালে অনেক বেশি গরম পানি দিয়ে গোসল করে থাকি, সেক্ষেত্রে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে খুব অল্প সময়ে গোসলটা সেরে নিতে হবে। এবং আরেকটা যেটা করি যে ঘষে ঘষে শরীরে যে মরা চামড়াগুলো আছে সেগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সেটাও কিন্তু স্কিনের যে প্রোটেক্টিভ লেয়ারটা আছে সেটাকে কিন্তু অনেকটা ড্যামেজ করে দেয়। তো এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকতে হবে, তাহলে শীতকালে স্কিনটা ভালো থাকবে। আর যাদের ড্রাই স্কিন এবং সোরিয়াসিস বা এক্সিমার প্রবলেম আছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো সারা বছরই লেগে থাকে। দেখা যায় যে গরমে তারা একটু আরাম পান এবং একটু কম থাকে, বাট শীতকালে জিনিসটা বেড়ে যায়। তো শীতকালে তাদের একটু বাড়তি যত্নের দরকার হয়। সেক্ষেত্রে যেটা করবে যে গোসলের আগে পরে অলিভ অয়েল বা নারকেল তেল একটু শরীরে মেখে নিবে এবং ফ্রিকুয়েন্টলি স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করবে। এবং যদি খুব বেশি ফ্লেয়ার আপ হয় সেক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্টের শরণাপন্ন মেডিসিন নিবে। যাদের স্কিন ড্রাই বা একজিমার প্রবলেম রয়েছে বা সোরিয়াসিসের প্রবলেম রয়েছে, তারা স্কিনটা ময়েশ্চার রাখে, সেজন্য তারা তেল ইউজ করা হয়, তখন লোমকূপটা বন্ধ হয়ে যায়। তো এটার কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? আগে সবাই যেটা করতো যে সরিষার তেল বা মাস্টার্ড অয়েল ব্যবহার করতো, এটা খুব ঠিক, এটা আমাদের যে পোর্সগুলো আছে স্কিনের পোর্সগুলোকে ব্লক করে দেয়। বাট কিছু লাইট ওয়েট অয়েল আছে, যেমন হচ্ছে অলিভ অয়েল বা নারকেল তেল, এগুলো হচ্ছে বডির জন্য স্পেশাল কিছু তেল পাওয়া যায় যেগুলো হচ্ছে বডি মাসাজ অয়েল। এই অয়েলগুলো যদি ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে লোমকূপগুলো আছে সেগুলোর ব্লক হয় না। চুলের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল, এই তেলগুলো সবাই ইউজ করছে, অনেকেই কিন্তু ফেস ক্লিনজার হিসেবেও কিন্তু ইউজ করছে। যে এটা আসলে ত্বকের জন্য কতটুকু ভালো? আলমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েল যেটা, সেটা খুবই ঠিক কিন্তু কনসিস্টেন্সি। তো এটাকে আসলে সরাসরি স্কাল্পে ব্যবহার করলে যেটা হয় যে ক্যাস্টর অয়েল অনেকে ব্যবহার করে হেয়ার রিগ্রোথের জন্য, যাতে নতুন চুল গজায়। তো সেক্ষেত্রে হেয়ার অয়েল আসলে খুব বেশি একটা নতুন চুল গজাবে যে ওইরকম কিন্তু কিছু না। তবে কিছু কিছু হেয়ার অয়েল, যেমন রোজমেরি অয়েল, এখন রোজমেরি অয়েল কিন্তু সায়েন্টিফিকভাবে প্রুভ হয়েছে, বিভিন্ন রিসার্চে এসেছে যে রোজমেরি অয়েল আসলেই হেয়ার রিগ্রোথ করে, কারণ এটার মধ্যে কিছুটা মিনোক্সিডিল মিক্সড করা হয়। ঠিক তেমনি ক্যাস্টর অয়েলের মধ্যেও কিছুটা মিনোক্সিডিল আছে যেটা হচ্ছে হেয়ার রিগ্রোথে হেল্প করে। তবে এটার যে থিক কনসিস্টেন্সি, এটা কিন্তু হেয়ারের যে ফলিকলগুলো আছে সেগুলিকে অনেক সময় ব্লক করে দেয়, যেটা হচ্ছে ডার্মাটাইটিস ডেভেলপ করে। তো এই জন্য ক্যাস্টর অয়েল সবসময় আমাদের যে নর্মাল যে ভার্জিন কোকোনাট অয়েলটা আছে সেটার সাথে মিক্সড করে ব্যবহার করা ভালো। ক্যাস্টর অয়েল যেটার কথা আপনি বলছেন এবং রোজমেরি অয়েলের কথা যেটা আপনি বলছেন, যেটা হেয়ার রিগ্রোথের জন্য চমৎকারভাবে কাজ করে, তার পাশাপাশি আর কোনো ধরনের ট্রিটমেন্ট করতে পারলে কি তাদের হেয়ার রিগ্রোথের যে বিষয়টা আরও আসলে সুনিশ্চিত করা যায় কিনা? হেয়ার রিগ্রোথের জন্য তো এখন আরও অনেক অ্যাডভান্স প্রসিডিওর আছে। হেয়ার ফিলার প্রসিডিওর নিতে পারে, পিআরএফ, এক্সোজোম, এই প্রসিডিওরগুলো নিতে পারে, যেটা হচ্ছে হেয়ার রিগ্রোথে খুব খুব ম্যাজিক্যালি কাজ করে থাকে। যখন তাদের প্রাইমারি ট্রিটমেন্টগুলোতে কাজ হচ্ছে না, হেয়ার অয়েল বলেন বা প্যাক বলেন বা হচ্ছে বাসায় বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট সে খেলো, কিন্তু সাপ্লিমেন্টেও তার কাজ হচ্ছে না, তখন বুঝতে হবে যে এখানে ফলিকলে কোনো সমস্যা আছে, তখন অবশ্যই তাকে অ্যাডভান্স প্রসিডিওর নিতে হবে। এছাড়া যাদের হেয়ার একেবারেই হচ্ছে খালি হয়ে গেছে, হেয়ার ফলিকল নষ্ট হয়ে গিয়েছে, তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টও করতে পারে। শীতকালে স্কিন একটু পেল হয়ে যায়, দেখতে একটু স্কিন টোনটা মনে হয় যে একটু ডার্ক লাগছে, এটার বিশেষ কোনো কারণ আছে কিনা? এর কারণ হচ্ছে যে আমাদের যে ভেনগুলো আছে, আমাদের ভেনগুলো শীতকালে একটু সরু হয়ে যায়, যার কারণে আমাদের ফুল বডিতে ব্লাড সাপ্লাইয়ের একটু কম থাকে, যার জন্য শীতকালে স্কিনটা একটু ডাল দেখায়।
এছাড়া স্কিনের যে সেলগুলো আছে সেলগুলোতে ব্লাড সাপ্লাই বা ওয়াটার সাপ্লাই বলেন সেটা কমে যায়, হাইড্রেশন লেভেল কমে যায়, যার জন্য ডার্ক দেখায়। এছাড়া শীতকালে ডার্ক দেখানোর একটা কারণ হতে পারে যে আমরা শীতকালে সানস্ক্রিন তেমন একটা ব্যবহার করি না, কারণ আমরা ভাবি যে বাড়িতে তেমন সানরে নাই, তো সানস্ক্রিন ব্যবহার করে কি হবে। শীতকালে পানির পরিমাণটাও কমে যায়, এইসব কারণে শীতকালে একটু স্কিন ডাল দেখায়। তো আমাদের শীতকালে যেটা করতে হবে যে আমাদের স্কিন কেয়ার রুটিনে কিন্তু একটু চেঞ্জ আনা উচিত শীতকালে। যেমন আমরা যদি স্পেসিফিক করে এই প্রবলেমটার সলিউশনটা আপনার কাছে জানতে চাই যে এই ডালনেসটা যেন না দেখায় বা স্কিন টোন যেটা আসলে কম দেখাচ্ছে সেটা যেন না দেখায়, সেটার জন্য আসলে আমরা কি করতে পারি? সেটার জন্য সবচেয়ে প্রথমে যেটা করতে হবে আমাদের সামারের স্কিন কেয়ারটাকে উইন্টারে চেঞ্জ করতে হবে। যেমন আমরা উইন্টার আসলে যেমন আমাদের পোশাক আশাকে পরিবর্তন আনি, আমাদের স্কিন কেয়ারও পরিবর্তন আনতে হবে। তো এই পরিবর্তনের মধ্যে প্রথমে যদি আমরা একটা ক্লিনজার থেকে শুরু করি, শীতকালে যেখানে আমরা ব্যবহার করতাম স্যালিসাইলিক অ্যাসিড বেস ক্লিনজার, সেখানে উইন্টারে ব্যবহার করতে হবে ফোমিং ক্লিনজারগুলো, যেগুলো খুব মাইল্ড এবং ক্রিমি এবং স্কিন থেকে অতিরিক্ত পরিমাণ ওয়েল শুষে নেবে না, সেই ধরনের ক্লিনজার ব্যবহার করতে হবে। শীতকালে আমরা একটা টোনার, মাইল্ড টোনার ব্যবহার করতে পারি। এরপরে সেরামের ক্ষেত্রে অবশ্যই হায়ালুরোনিক অ্যাসিড বেসড সেরামগুলো ব্যবহার করতে হবে, এবং যারা রেটিনল বেসড সেরাম ব্যবহার করে তারা এটা একটু কমিয়ে আনতে পারে, কারণ এটা তো এক্সফোলিয়েটিং সেরাম। রেটিনল বা এইচএ বিএচএ যুক্ত যে সেরামগুলো আছে সেগুলো কমিয়ে এনে সেরামাইড বেসড সেরামগুলো যেগুলো আছে সেগুলোর দিকে যেতে পারে। এছাড়া যে ময়শ্চারাইজারগুলো সামারে ব্যবহার করতো সেগুলো হচ্ছে একটু থিক কনসিস্টেন্সির দিকে যেতে পারে, যেগুলোর মধ্যে হচ্ছে কোকো বাটার, শিয়া বাটার এই এলিমেন্টগুলো থাকবে, যেটা হচ্ছে অক্লুসিভ এজেন্ট হিসেবে সেরামটাকে লক করবে। তখন দেখা যায় যে স্কিনের মধ্যে গ্লোনেসটা উইন্টারে সামারের মতোই আসে। শীতকালে যদি কেউ রেটিনল সিরামটা ব্যবহার করতে চায় নতুন করে, অথবা যারা প্রিভিয়াস থেকেই আসলে ব্যবহার করে আসছে, তাদের ক্ষেত্রে আপনার কি বিশেষ কোনো পরামর্শ রয়েছে? রেটিনল আসলে এজিং বা এন্টি এজিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এটা এজিংটাকে প্রিভেন্ট করতে মেইনলি ব্যবহার করা হয়। এছাড়া এটা একটা কেমিক্যাল এক্সফোলিয়েটর, যেটা হচ্ছে আপনার মরা চামড়াটাকে উঠিয়ে ফেলবে। তো রেটিনল ব্যবহারের ক্ষেত্রে শীতকালে যেটা করতে পারে, যাদের অতিরিক্ত পরিমাণ ড্রাই এবং সেনসিটিভ স্কিন, তারা যদি একদিন পর রেটিনল ব্যবহার করে থাকে সামারে, সেক্ষেত্রে উইন্টারে ব্যবহার করবে উইকলি 2 days, এবং সেটা স্যান্ডউইচ মেথডে ব্যবহার করবে। স্যান্ডউইচ মেথড বলতে প্রথমে উনি যেই ময়শ্চারাইজারটা ব্যবহার করতো সেটা ব্যবহার করে নেবে, এরপর হচ্ছে রেটিনল ব্যবহার করবে এবং তার উপর আবার ময়শ্চারাইজার ব্যবহার করবে। এভাবে ব্যবহার করলে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ স্কেলিং বা ড্রাইনেসের যে প্রবলেমটা ফেসে হয় শীতকালে, সেটা আর হয় না। শীতকালে কোন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো তাদের জন্য খুব ভালো হবে, ত্বক ভালো থাকবে এবং তিনিও সুস্থ সুন্দর থাকবেন? শীতকালে যেটা হয় যে আমাদের স্কিনে মরা চামড়াগুলো খুব বেশি আগের চাইতে স্কিনে জমে থাকে, যার জন্য স্কিন দেখতে অনেকটা ডাল লাগে। তো সেক্ষেত্রে এই চামড়াগুলো উঠানোর জন্য আমরা হাইড্রোফেশিয়াল করতে পারি। হাইড্রোফেশিয়াল খুব ভালো একটা ট্রিটমেন্ট হবে, এটা হাইড্রেটও করবে এবং স্কিনে মরা চামড়াগুলো উঠাতেও হেল্প করে। এছাড়া কেমিক্যাল পিলিং করলে দেখা যায় যে স্কিনের যে মরা চামড়াগুলো থাকে সেগুলো উঠে যায়, এবং স্কিনে আমরা যে দামি ময়শ্চারাইজার বা সেরামগুলো ব্যবহার করে থাকি সেগুলো খুব সহজে স্কিনে অ্যাবজর্ব হয়ে থাকে। এই ট্রিটমেন্টগুলো ছাড়াও যাদের এজ হচ্ছে 40 আপ এবং স্কিনে অনেক বেশি ডিহাইড্রেটেড মনে হয়, স্কিন মনে হয় যে কোনো কিছু দিলে স্কিন ময়েশ্চার হচ্ছে না, তারা হচ্ছে স্কিন বুস্টার, প্রোফাইলও এই ট্রিটমেন্টগুলো নিতে পারে। এগুলো নিলে দেখা যায় যে স্কিনে ইনার থেকে একেবারে ভিতর থেকে ময়েশ্চারটা আসে এবং স্কিনটা অনেক বেশি প্লাম্পি এবং হাইড্রেটেড ফিল করে, এবং সেই সাথে গ্লো নিশ্চয়ই করে, গ্লো এবং গ্লো আসে। এছাড়া আমাদের যারা হচ্ছে শীতকালে ব্রাইটেনিং চান, অতিরিক্ত ব্রাইটেনিং চান, বা শীতকালে দেখা যায় যে আমাদের একটা বিয়ের সিজন থাকে, তো সেক্ষেত্রে গ্লুটাথিয়ন স্যালাইনটাও কিন্তু খুব ভালো কাজ করে। শীতকালীন এই সময়টাতে যে বিয়ের সিজন আসে, কতদিন আগে থেকে আসলে এই ধরনের ট্রিটমেন্ট শুরু করা উচিত? আমাদের দেশে যেটা হয় যে যারা টু বি ব্রাইড, তারা দেখা যায় যে বিয়ের 1 সপ্তাহ
আগে এসে বলে আমার স্কিনটা গ্লো করতে চাই, তো সেক্ষেত্রে 1 উইকে কিন্তু স্কিন গ্লোয়িং কিছুতেই পসিবল না। তো একজন ব্রাইডের উচিত অ্যাটলিস্ট 3 মান্থ আগে প্রিপারেশন নেওয়া, স্কিনটাকে ঠিক করার, স্কিন রিজুভিনেশন করার, এবং স্কিনে যে তার একটা বিশেষ দিনে যে সে একটা মেক ওভার করবে, সেই মেক ওভারটা যাতে তার স্কিনে প্রপারলি তাকে সুন্দর দেখায়, ওই রকম একটা প্রিপারেশন তার 3 মাস আগে থেকেই নেওয়া উচিত। তো ব্রাইডাল যেই ট্রিটমেন্টগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু পুরো একেবারে মাথা থেকে পা পর্যন্ত সব ধরনের ট্রিটমেন্টই করা হয়। যেমন কারো যদি হেয়ারের প্রবলেম থেকে থাকে, পিআরএফ এই ট্রিটমেন্টগুলি নিতে পারে। এছাড়া অনেকে একটু বিয়ের সময় একটু গ্লোয়িং দেখতে চায়, বা বিয়ের পরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামগুলিতে একটু গ্লোয়িং দেখাতে চায় নিজেকে, তো সেক্ষেত্রে গ্লুটাথায়ন সেশনগুলো তার জন্য খুব ভালো। এছাড়া আমাদের একটা ট্রিটমেন্ট আছে বিবি গ্লো, যেটা হচ্ছে 6 মান্থ পর্যন্ত একটা সেমি পার্মানেন্ট মেকআপ লুক দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিয়ের দিন তো সে একটা হেভি মেকআপ নিল, কিন্তু এরপরে তো এত হেভি মেকআপ না তো আপনাকে পসিবল হয় না। তো একটা সেমি পার্মানেন্ট মেকআপ লুক যদি তার ফেসে থাকে, সেক্ষেত্রে তাকে বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করতে তার আর ঝামেলা পোহাতে হয় না। আবার এছাড়াও হচ্ছে অনেকের ফেসের ক্ষেত্রে দেখা যায় যে ফেসটা একটু রিশেপিং করলে হয়তো তাকে ভালো লাগবে, তো সেক্ষেত্রে ফেসের কারেকশনগুলো কিন্তু সে করিয়ে নিতে পারে। আমি একটু রিশেপিং এর কথা যেহেতু বললেন, সেই রিশেপিং সম্পর্কে একটু জানবো যে কি কি ধরনের রিশেপিং এর ট্রিটমেন্ট রয়েছে। আসলে এখন কিন্তু এন্টি-এজিং এর কিছু ট্রিটমেন্ট আছে, রিশেপিং এর কিছু ট্রিটমেন্ট আছে। যেমন অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 18 বা আফটার 20ও দেখা যায় যে ফেসে অনেক হালকা বলিরেখা চলে আসে। তো বলিরেখার জন্য আমরা সাধারণত বোটক্স করে থাকি। এছাড়া ফেস যদি কেউ স্লিম করতে চায়, ধরেন তার ফেসটা একটু সেগি, এখানে জলগুলো অনেকটা ঝুলে গেছে, তো সেক্ষেত্রে আমরা বোটক্স করে থাকি ফেসটাকে স্লিম করার জন্য। আবার থ্রেড লিফট একটা প্রসিডিওর আছে, যেটা হচ্ছে যে ফেস অনেক বেশি যাদের সেগি এবং অনেক বেশি পাফি লাগে দেখতে, ধরেন ছবি তুলবে অনেক, এখন তো সবাই সোশ্যাল মিডিয়ায় ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য বিয়েতে একবারে মুখিয়ে থাকে, তো সেক্ষেত্রে ফেসটা একটু স্লিম থাকলে দেখতে ভালো লাগে, বা কন্ট্রারিং করা থাকলে দেখতে ভালো লাগে। তো থ্রেড লিফটের মাধ্যমে দুইটা কাজই একসাথে হয়, কন্ট্রারিংটাও হয়, আবার জটাও অনেকটা শার্প হয়। আবার অনেকে দেখা যায় যে নোজটাকে আরেকটু শার্প করতে চায়, বা লিপটাকে একটু ন্যাচারাল থেকে আরেকটু সুন্দর করতে চায়, তো এই শেপগুলো কিন্তু বিয়ের আগে করে নিতে পারে ব্রাইডাল প্যাকেজের মধ্যে। জি, আমরা এই ত্বকের যত্ন এবং বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমার স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়? খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরনের একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মাল্টা,
তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে, এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস, যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন, অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন, তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই, শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে। অ্যাসথেটিক ট্রিটমেন্টের খুব চমৎকার একটা পার্ট যতটুকু এখন আমরা দেখি, যেটা সবাই করে থাকে বা হাইপড আমরা বলতে পারি, যেমন লিপ ফিলার এবং চিন ফিলার অনেকেই করছে, আবার অনেকেই কিন্তু এই সম্পর্কে খুবই নেগেটিভ মন্তব্য করে থাকে যে এটার আসলে সাইড ইফেক্ট রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই বিষয়ে আপনার কাছে একটু জানবো। এই অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো যেমন লিপ ফিলার বা চিন ফিলার জিনিসটা কিন্তু হাইলুরোনিক অ্যাসিড, এটা আমাদের বডির একটা ন্যাচারাল সাবস্টেন্স। তো আমাদের বয়সের সাথে সাথে দেখা যায় যে এই হাইলুরোনিক অ্যাসিডটা কমে যায়, তো বয়সের সাথে সাথে সবারই ফেসটা একটু ছোট হয়ে যায়। তো এই জিনিসগুলোকে কিন্তু ব্যালেন্স করা হয় এই হাইলুরোনিক অ্যাসিড দিয়ে। আর সাইড ইফেক্টের কথা যেটা, এই ফিলার বা বোটক্স এগুলো কিন্তু FDA অ্যাপ্রুভড, এবং এগুলো কিন্তু অনেক দিন ধরে কেমব্রিজ এবং অক্সফোর্ডের রিসার্চের মাধ্যমে এসেছে। তো এতদিন ধরে রিসার্চের মাধ্যমে যেই জিনিসটা এসেছে সেটার মধ্যে আসলেই কোনো সাইড ইফেক্ট থাকার পসিবিলিটি নাই, যদি সেই জিনিসটা এক্সপার্ট হ্যান্ডে অ্যাপ্লাই করা হয় এবং ফেসের পুরো অ্যানাটমি বুঝে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে টোটালি কোনো সাইড ইফেক্টের পসিবিলিটি থাকে না। আর যেসব নেগেটিভ জিনিস সোশ্যাল মিডিয়াতে এখন বলা হয় যে লিপ শেপিং বা চিন অগমেন্টেশন নিয়ে, সেগুলো হচ্ছে ওভারফিল্ড করা হয় বা আনএক্সপার্ট হ্যান্ডে করা হয়, তখন দেখা যায় যে জিনিসটা দেখতে ফেসের সাথে আর সুন্দর লাগে না। একজনের ফেসে যেরকম শেপ থাকার কথা ওরকম শেপটা যখন না আসে তখন দেখা যায় যে দেখতে তাকে ভালো লাগে না। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু চলে আসে যে আমরা ফেসবুক ভিত্তিক তথ্যগুলোকে আসলে গ্রহণ না করে যদি আমরা এক্সপার্ট ডার্মাটোলজিস্টের সঙ্গে যদি আমরা পরামর্শ করে নিই, সেটি বরং আসলে যারা করতে চায় তাদের জন্য সব থেকে ভালো ট্রিটমেন্ট হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামটি দেখার জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।